আপা, হিয়া কই গেল? উত্তরে ফাহিমা বেগম বললেন, আপনার বড় ছেলে ডাক পাঠিয়েছিল আমাকে দিয়ে, হিয়া হয়তো ওর সাথেই আছে। ও তাহলে তো চিন্তাই নেই। সোফায় বসেছিলেন তৌকির চৌধুরী। তিনি একথা শুনতেই হেসে বললেন, সাবিহা, ওদের সাথে একটু মজা করলে মন্দ হয় না কিন্তু। সাবিহা চৌধুরী কপালে ভাঁজ ফেলে বললেন, কি মজা করবে ওদের সাথে? আরে দেখোই না কি করি। এই বলে তিনি ফোন বের করে শ্রাবণের নম্বরে কল দিলেন। শ্রাবণরা তখন বাড়ির দিকে ফিরে আসছিল। এমন সময় তার বাবার কল পেয়ে ধরল। তৌকির চৌধুরী গুমট বাঁধানো কণ্ঠে বললেন, শ্রাবণ কোথায় আছো? এই আশেপাশেই। কেন? হিয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। শ্রাবণ না বোঝার ভান করে বলল, ওমা কি বলছো? হিয়াকে পাচ্ছ না? কোথায় গিয়েছে? তোমার সাথেই তো। শ্রাবণ বলল, কই, আমার সাথে তো নেই, আমি তো একাই এসেছি একটা কাজে। তৌকির চৌধুরী ভেবাচেকা খেয়ে গেলেন। শ্রাবণ এমনভাবে কথাটা বলেছে যে তিনি বিশ্বাস করতে বাধ্য। অতঃপর ফোন নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, মজা করো না। তোমার কাজের আন্টি বলল তুমি নাকি ডেকেছ হিয়াকে, সেখানেই গিয়েছে। কই, না তো, আসেনি। আমি আন্টিকে দিয়ে ডাক পাঠানোর পরে ওয়েট করেছি হিয়ার জন্য, কিন্তু ও তো আসেনি, তাই আমি একাই চলে এসেছি। মিথ্যা বলছো না তো? তোমার সাথে মিথ্যা বলবো কেন হিয়াকে নিয়ে? আমি এতক্ষণ মজা করেছিলাম হিয়াকে নিয়ে, আর তুমি বলছো তোমার সাথে যায়নি। তাহলে গেল কোথায়? আর ইউ সিরিয়াস বাবা? আমি দেখছি ও কোথায়, তুমি চলে আসো। শ্রাবণ হেসে ফোনটা কেটে দিল আর মনে মনে বলল, আমার সাথে মজা করতে এসেছিলে, এখন তোমাদেরকেই ডাবল মজা ফেরত দিলাম। 5 মিনিট পরেই শ্রাবণ হিয়াকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তৌকির চৌধুরী স্বস্তির শ্বাস ছেড়ে বললেন, ভাগ্যিস ফিরে এসেছ। আর হিয়া তো তোমার সাথেই, একদম ভয় পাইয়ে দিয়েছিলে। হিয়া মুখ টিপে হেসে চলে এলো কিচেনে। দুপুরে শ্রাবণ রেডি হচ্ছিল, বাইরে যাবে। হিয়া বিছানায় বসে হাতে নেল পলিশ লাগাচ্ছিল। শ্রাবণ আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে ওকে। ইদানিং একটু বেশি হাসি খুশি, আর শ্রাবণের থেকে একটু প্রশংসা পেতে এটা সেটা করতেই থাকে। নেল পলিশ দেওয়া শেষ হলে ও নিজেই বিছানা থেকে নেমে এলো। শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে হাতটা দেখিয়ে বলল, কেমন হয়েছে? ভালো। শুধু ভালো? সুন্দর। থ্যাংক ইউ জামাইজান। শ্রাবণ অমনি কোনো পূর্ব সংকেত ছাড়াই হিয়ার ঠোঁটে ঠোঁট রাখলো। হিয়ার চোখ বড় বড় হয়ে উঠল। শ্রাবণকে ছাড়াতে চাইল, কিন্তু শ্রাবণ কি ছেড়ে দেওয়ার পাত্র? শ্রাবণ হিয়ার কোমরে হাত রাখলো। এর কিছুক্ষণ পরেই ছেড়ে দিল শ্রাবণ। হিয়া বড় বড় করে শ্বাস নিয়ে বিছানায় এসে বসলো। শ্রাবণকে শুনিয়েই বলল, বলি সবসময় এমন করতে হবে কেন? কেউ এসে দেখলে কি মনে করবে? বলবে যে আমরা সবসময় রোমান্টিক মুডেই থাকি। শ্রাবণ হা করে তাকিয়ে রইল হিয়ার দিকে। বেশ পাকা পাকাই কথা বলতে পারে। শ্রাবণ ওয়ালেট নিয়ে পকেটে ভরে এগিয়ে এসে ভুরু উঁচিয়ে বলল, বাবা, তুমি আবার রোমান্টিক মুড সম্পর্কেও জানো? হিয়া লজ্জাই পেল। শ্রাবণ হিয়ার দিকে ঝুঁকে এলো আর বলল, যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার। ঘর আমার, বউ আমার, তাই আমি চাইলে সারাদিন এই ঘরে আর আমার বউকে চুমু খাবো। হিয়া আমতামতা করে বলল, আপনার না দেরি হচ্ছে, কোথায় না যাবেন? শ্রাবণ হিয়ার পাশে বসে ফুস করে শ্বাস ছেড়ে বলল, যাবো না, মুড নেই। কেন, কি হলো? রেডি হলেন, যাবেন না কেন? ভালো লাগছে না, এই বুকের ভেতর কেমন যেন লাগছে। হিয়া উঠে দাঁড়িয়ে শ্রাবণকে ধরে মোলায়েম কণ্ঠে বলল, কেমন লাগছে? খুব খারাপ লাগছে কি? শ্রাবণ একটু নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, খুব খারাপ লাগছে। হিয়া অস্থির কণ্ঠে বলল, মাকে ডাক দেই? মা না হয় ডাক্তারকে ফোন দেবে। মা আর ডাক্তার এসে ভালো করতে পারবে না মানে? খুব খারাপ লাগছে নাকি? শ্রাবণ নিজের বুকে হাত দিয়ে বলল, বুকে ব্যথা করছে। হিয়া অস্থির হয়ে শ্রাবণের বুকে হাত রেখে বলল, হুট করে এমন লাগছে কেন? একটু বসুন, আমি মাকে ডেকে আনছি। মা ডাক্তারকে কল দিয়ে আসতে বলবে। শ্রাবণ খপ করে হিয়ার হাত ধরে বলল, ডাক্তারের ব্যথা ঠিক করতে পারবে না, পারবে শুধু একজনই। কে সে? শ্রাবণ ফিক করে হেসে বলল, আমার শরবতওয়ালি। শ্রাবণ যে মজা করছে এটা হিয়ার বুঝতে বাকি রইল না। বেশ বুঝেছে এই লোকটার মতলব। অমনি পাশ থেকে হিয়া একটা বালিশ নিয়ে শ্রাবণকে মারতে শুরু করলো। মারতে মারতে বলল, আপনি সবসময় মজা করেন, এখন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? আমি আজকে সত্যি মাকে বলে দেব। এদিকে মিরাজ এই কয়দিনে ভালোই সুস্থ হয়েছে। এতদিনে শ্রাবণকেও কিছু বলেনি। সেই যে হসপিটালেই লাস্ট কথা হয়েছিল। এর মধ্যে আবার কালকে রাতে খবর পেল শ্রাবণের ভাই কাব্য বিয়ে করেছে। মিরাজ এখন ভালোই হাঁটাহাঁটি করতে পারে। পিঠের আঘাতটা গুরুতর ছিল না বলেই হয়তো আরো বেশি সুস্থ বোধ করছে। তবে ও এটা মানছে, শ্রাবণ সেই তুলনায় ওকে মারেনি। ও যে শ্রাবণকে মেরেছিল তখন খুব গুরুতরভাবেই মেরেছিল। প্রায় 2.5 মাসের মতো হসপিটালে ছিল, আর মিরাজ তো কয়েকদিনেই বাড়ি চলে এসেছে। মিরাজ অনেক ভাবনা চিন্তা করে পরে ঠিক করলো আজ সন্ধ্যায় শ্রাবণদের বাড়িতে যাবে। বাহানা হিসাবে বেছেও নিল কাব্য রিসেপশন পার্টি। ও চৌধুরী বাড়িতে আসবে কাব্যকে বিবাহিত জীবনে শুভেচ্ছা জানাতে। কিন্তু ওর আসার একটাই কারণ, সেটা হলো শ্রাবণের সাথে কথা বলা। কাব্যর বিয়ের রিসেপশন অনুষ্ঠান শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। বাড়ির বাগানেই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। কাব্য আর নেহা দুজনেই রেডি হয়ে ড্রয়িং রুমে বসেছিল। শ্রাবণ আর হিয়া এলে ওদের সাথে যাবে, দুই জুটি একসাথেই যাবে। আর বাড়ির সবাইও চলে গেছে। নেহাদের বাড়ি থেকেও লোকজন এসে ওখানে বসে আছে। কাব্য আর নেহা দেরি করছে শ্রাবণের জন্য, ওদের সাথে যাবে। হিয়া সিঁড়ি দিয়ে নামছে, পেছনে শ্রাবণ হিয়ার আঁচলের মাথাটা ধরে আছে। যা হিয়া বুঝতে পারেনি, টেরও পায়নি। ওদের সিন দেখে কাব্য বলেই উঠল, ভাবি আপনি কিন্তু খুব অন্যায় করছেন, আমার এই ভাইটাকে সবসময় খাটাচ্ছেন। হিয়া কপাল কুঁচকে বলল, কই খাটিয়েছি? বলে পেছন দিকে তাকালো।
দেখলো শ্রাবণ ওর দিকে তাকিয়ে হাসছে। অতঃপর চোখ পড়লো ওর শাড়ির আঁচলটা ধরে আছে এবং কাব্যর বলা কথাটাও বুঝে গেল। শ্রাবণ শাড়ির আঁচল ছেড়ে দিল। কাব্য নেহাকে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ভাবি, ভাইয়া চলো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। শ্রাবণ বলল, এই দিনটাই তোর, তুই আমাদের জন্য অপেক্ষা করছিস কেন? কাব্য হেসে বলল, ভাইয়া, সবার সামনে যেতে কেমন যেন লজ্জা লাগছিল, তাই তোমাদের সাথে যাব ভাবছিলাম। শ্রাবণ কাব্যর কাঁধে হাত রেখে রসিকতা করে বলল, প্রথম প্রথম তো তাই লজ্জা লাগছে, কয়েকদিন যাক, এরপরে কত কিছুই করবি। কাব্য আর নেহা দুজনই লজ্জা পেল। কাব্য মুচকি হেসে বলল, কি সব বলছো ভাইয়া, এখন চলো তো, দেরি হচ্ছে, সবাই ওয়েট করছে। চল। ওরা সবাই ড্রয়িং রুম ছেড়ে চলে যাবে এমন সময় তৌকির চৌধুরী ও সাবিহা চৌধুরী এলেন। ওদের পেছনে মিরাজ। তৌকির চৌধুরীকে কেমন একটা লাগছে বলতে তিনি মিরাজের আশাটা মোটেও সহজভাবে নিচ্ছেন না। মিরাজকে তার এক চুল পরিমাণও বিশ্বাস হয় না, এই ছেলে খুব ডেঞ্জারাস। হিয়া মিরাজকে দেখে ঘাবড়ে গিয়ে শ্রাবণের হাতটা শক্ত করে ধরল। শ্রাবণও কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে মিরাজের আসার কারণ কি। মিরাজ এগিয়ে এসে কাব্যর দিকে একটা গিফট দিয়ে হেসে অভিনন্দন জানালো, তোমাকে বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা, দোয়া করি দাম্পত্য জীবনে সুখী হও। কাব্য শ্রাবণের দিকে তাকালো, ইশারাতে বোঝালো গিফটটা নেবে কিনা। শ্রাবণ চোখ দিয়ে ইশারা করে গিফটটা নিতে বলল। কাব্য গিফটটা হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে আছে। মিরাজ শ্রাবণের দিকে এগিয়ে এলো। শ্রাবণও ওর আসার উদ্দেশ্যটা বুঝতে পারলো না। মিরাজ শ্রাবণের হাতে হাত মিলিয়ে বলল, সরি রে, ইনভাইট ছাড়াই চলে এসেছি। আর আমরাই তো। শ্রাবণ বলল, আরে সমস্যা নেই, চল তাহলে। মিরাজ অনীহা জানালো, না শ্রাবণ, সময় নেই আজকে, এই পাশ দিয়ে যাচ্ছিলাম, খবর পেলাম কাব্যর রিসেপশন, তাই ভাবলাম দেখা করে যাই। এক সময় তো কত কাছের লোকই ছিলাম। শ্রাবণ গভীর শ্বাস ছেড়ে বলল, তা তো ছিলামই। মিরাজ শ্রাবণকে সাথে নিয়ে বাইরে আসতে আসতে বলল, এটা একটা বাহানা মাত্র, আমি এসেছি তোর সাথে কথা বলতে। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, কি কথা বলতে এসেছিস? মিরাজ আরো নরম হলো, হেসে বলল, আরে সিরিয়াস হচ্ছিস কেন ভাই, তোকে মারতে চাইছি না, আসলে ভুলটা আমারই। শুরু থেকে যদি তোর সাথে না লাগতাম ভালোই হতো, তোর সাথে লেগে শেষে এসে দেখলাম ভালোবাসাকেও হারিয়ে ফেললাম। আমার ঈশাও আমার সাথে নেই, আর সত্যিকারের ভালো তুই বেসেছিলি রে। যাক সেসব কথা, এখন তোকে যেটা বলতে এসেছি, তোর তো বিশাল বিজনেস, ট্যালেন্টও আছে, তাই এতদূর চলে আসতে পেরেছিস। এখন কথা হলো, একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই তোর সাথে। শ্রাবণ ওর সাথে কোনো কাজ করতে চায় না, ওর সাথে কাজ করা মানেই নতুন কোনো একটা ঝামেলায় জড়ানো। এখন ও পরিবার আর ওর ভালোবাসার হিয়াকে নিয়ে বেশ ভালো আছে, বাড়তি কোনো ঝামেলায় ইনভলভ হতে চাইছে না। এই মুহূর্তে মুখের ওপর নাও করে দেওয়া যাবে না, অন্য একটা বাহানা দিতে হবে। শ্রাবণ বলল, এখন তো বিয়ের রিচুয়াল চলছে, মা বাবা ফ্রি হলে ওদের সাথে কথা বলে তোকে জানাচ্ছি। ঠিক আছে, জানাস। আর সময় নেই রে, আজ আসি। থাক, কিছু হবে না। না সত্যি সময় নেই রে। মিরাজ চলে গেল। শ্রাবণ ফিরে এলো বাড়িতে। তৌকির চৌধুরী চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মিরাজ কি বলল? ও কিছু না। হিয়া শ্রাবণের পাশে এসে দাঁড়িয়ে বলল, উনি কি চলে গেছেন? এরপরে তৌকির চৌধুরী, শ্রাবণ, হিয়া, কাব্য, নেহা বেরিয়ে গেল। হিয়া যেতে যেতে শ্রাবণকে আস্তে করে বলল, আচ্ছা, ওই মিরাজ যে এসেছিল উনি কি কোনো থ্রেট দিয়ে গেল নাকি? থ্রেট কেন দেবে? না মানে উনি তো আপনার সাথে থ্রেট দেওয়া ছাড়া আর কোনো কথাই বলে না, তাই ভাবলাম আবারও থ্রেট দিয়ে গেল কিনা। শ্রাবণ হিয়ার এই টেনশন দূর করতে বলল, ও এসেছিল অফিস সংক্রান্ত কথা বলতে আর কাব্যকে শুভেচ্ছা জানাতে। বলতে গেলে আগে ওদের সাথে ভালোই সম্পর্ক ছিল, এরপরে ওর জন্যই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়। ও, এবার বুঝলাম। এই যে শুনছেন, একটু এদিকে আসুন তো। এই যে, রাত ৩টা। শ্রাবণের ঘুম ভাঙলো হিয়ার ডাকে। চোখ বন্ধ করে পাশে হাত চেয়ে হিয়াকে খুঁজলো, কিন্তু ওর অস্তিত্ব পেল না। সাথে সাথে উঠে বসলো। ওয়াশরুমের দরজা খোলা, ভেতর থেকে ডাকছে। শ্রাবণ তাড়াহুড়ো করে নেমে ওয়াশরুমে গেল। দেখতে পেল হিয়া পড়ে আছে, ওঠার চেষ্টা করছে আর পা পিছলে পড়ে যাচ্ছে। শ্রাবণ তৎক্ষণাৎ হিয়াকে ধরে বলল, এই কি হয়েছে তোমার, পড়ে আছো কেন? হিয়া ব্যথাতুর কণ্ঠে বলল, পড়ে গিয়েছি, একটু ধরে উঠান। শ্রাবণ হিয়াকে পাজা কোলে তুলে নিয়ে বলল, কি করে পড়লে? তুমি না ঘুমিয়েছিলে? ওয়াশরুমে এসেছিলাম, এর আগে মনে হয় সাবান নয় শ্যাম্পু পড়েছিল, সেটাই পিছলে পড়েছি। তো ভালো করে ডাকবে না? এই যে শুনছেন, এটা আবার কেমন ডাক? শ্রাবণ কথাটা একটু রাগ করেই বলল। হিয়া কিছু বলার সাহস পেল না। শ্রাবণ ওকে সোফায় বসিয়ে রাগী কণ্ঠে বলল, যদি শুনতে না পেতাম তখন কি করতে? সারা রাত ওখানে পড়ে থাকতে? আর আমার কি নাম নেই? শ্রাবণ বলতে কি হয়? হিয়া চুপচাপ রইল। শ্রাবণ কাবার থেকে শাড়ি বের করে হিয়াকে দিল। হিয়া শাড়ি নিয়ে উঠতে যাবে, ঠিক তখনই শ্রাবণ আদেশ করে বলল, কোথাও যাবে না, এখানে চেঞ্জ করবে। হিয়া মাথাটা নিচু করে মিনমিন করে বলল, না মানে আপনার সামনেই। শ্রাবণ হেয়ালি কণ্ঠে বলল, তোমার এমন কিছু আছে যা আমি দেখিনি? প্রতিদিনই তোমাকে শাড়ি পরতে দেখি, কেমন করে দেখেন? চেঞ্জ করার সময় তো সচরাচর তো রুমে থাকেন না। ও তুমি বুঝবে না, চেঞ্জ করো তাড়াতাড়ি, ঘুমাবো, খুব সকালে উঠতে হবে। কোথাও যাবেন নাকি? অফিসে যাব, মিটিং আছে। ও। হিয়া অন্যদিকে দাঁড়িয়ে শাড়িটা খুলতে নিল। যতই শ্রাবণ ওর শাড়ি পরা দেখুক, তাও হিয়া ওর সামনে লজ্জা পায়। শ্রাবণ ততক্ষণে বিছানায় এসে শুয়ে পড়ল। হিয়া শাড়ি পরে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বিছানায় এলো। তখন খুব জোরে পড়ে ব্যথা পেয়েছে কোমরে।
হিয়া শুয়ে পড়ল। শ্রাবণ ল্যাম্প লাইট নিভিয়ে হিয়াকে জড়িয়ে ধরে বলল, কালকে সকাল সকাল ডাক দিও, একটা মিটিং আছে। মিটিং শেষে আবার ঠিক করবে বিজনেস ট্রিপে যাওয়া। বেশি সম্ভব কালকেই চট্টগ্রাম যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক হবে। এরপরে মনে হয় দুপুরে চট্টগ্রাম রওনা দেব। কই, আপনি তো এই কয়দিনে বলেননি? মনে ছিল না বউজান। তা না হয় বুঝলাম, তবে আপনাকেই যেতে হবে? বাবা যাবে না? না, ওখানে বাবার তেমন কোনো কাজ নেই। কয়দিন থাকবেন? এই ধরো 20 থেকে 25 দিন তো লাগবেই, আবার পুরো মাসও লাগতে পারে। হিয়া অবাক কণ্ঠে বলল, তাই? এতদিন কমালে হয় না? কিভাবে থাকবো আপনাকে ছাড়া? দূর পাগলি, আগেই এত চিন্তা করছো? কাজেই তো যাচ্ছি, মাত্র কয়েকটা দিন, উড়ে উড়ে চলে যাবে। না গেলে হয় না? আমি না গেলে কাজ চলবে না, আমাকেই যেতে হবে। সাথে আমার যাওয়া যাবে না? না। তাহলে কেমন হলো? একা একা থাকতে পারবো না আমি। শ্রাবণ গম্ভীর গলায় বলল, আমি সাময়িক সময়ের জন্য কোথাও গেলে তোমাকে একা থাকতে হবে। আশেপাশের সব মানুষই যে ভালো তা নয়, এমনও তো লোক আছে যে তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। তোমাকে মানুষ চিনতে হবে, বুঝতে হবে কে ভালো কে খারাপ। এই চৌধুরী বাড়ির মর্যাদা তোমাকেই ধরে রাখতে হবে, সাথে যেন কোনো সম্মানহানি না হয় সেই খেয়ালটাও রাখতে হবে। বুঝেছো? বুঝেছি। তাহলে কি করতে হবে তোমাকে? ভালোভাবে থাকতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। এই চৌধুরী বাড়ির সম্মান রক্ষা করতে হবে। গুড, মাথায় ঢুকেছে তাহলে। এখন কথা বাদ দিয়ে ঘুমাও। আর ওই রিয়ার আশেপাশে থাকবে না, এমনকি ওর সাথে দরকার ছাড়া কোনো কথাও বলবে না। ঠিক আছে। আর তুমি শুনলে অবাক হবে, ওই গয়নাগুলো সেদিন রিয়া সরিয়ে দিয়েছিল। কি বলছেন? সত্যি? সত্যি। ওকে তো আমি ভালো মনে করেছিলাম, কিন্তু ও এমন একটা কাজ করতে পারলো। শ্রাবণ নরম কণ্ঠে শুধালো, তাই তো বললাম, আশেপাশের মানুষ দেখে শুনে বিবেচনা করে তারপর মিশবে। ও এখনো বাড়িতে আছে, মনে হয় আরো 2-1 দিন থাকবে। তাই যা বললাম ঠিক তেমন করে চলবে। হিয়া বলল, ঠিক আছে, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই চলবো। তবে তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি বেশি দিন অপেক্ষা করে থাকতে পারবো না, বাপের বাড়ি চলে যাব। তখন বউ ছাড়া থাকবেন, ভালো লাগবে। যাও, আমার সমস্যা নেই। বিয়ে তো মাত্র একটা করেছি, আরো 3টা বাকি আছে। কি বললেন? বিয়ে করতে চাইছেন? আরে না, আমার তো বউ আছে। একটাই সামলাতে গিয়ে কত কিছু করি, আর 3টা করলে জীবন তেনা তেনা হয়ে যাবে। যদি বিয়ের কথা শুনি তাহলে সত্যি চলে যাব। ঠিক আছে, আর বলবো না, প্রমিস। এখন চুপচাপ ঘুমাও। হিয়া মুচকি হেসে শ্রাবণকে শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ল।